আমাদের আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো স্কুল পর্যায়ের বিভাগের সাধারণ অন্তরক সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটা আমাদের স্কুল পর্যায়ে রয়েছে এবং কলেজ পর্যায়ে রয়েছে, তবে এখানে কিছু বিষয় আছে, যেমন প্রথম ক্রম এবং প্রথম ঘাত বিশিষ্ট অন্তরক সমীকরণ। এটা স্কুলেও আছে, কলেজেও আছে, কিন্তু প্রথম ক্রম এবং উচ্চ ঘাত বিশিষ্ট যে অন্তরক সমীকরণ সেটা কিন্তু স্কুলে নেই। স্কুলে আছে, কলেজে নেই। আবার কলেজের ক্ষেত্রে একটা আছে ধ্রুবক সহবিষ্ট অন্তরক সমীকরণ নির্ণয়, সেটা কিন্তু কলেজে আছে, স্কুলে নেই। তো আমরা আজকে যে টপিকটা ডিসকাস করব এটা কিন্তু স্কুল এবং কলেজে উভয় ক্ষেত্রে রয়েছে। আর পরবর্তী ক্লাস থেকে আলাদা ক্লাস হবে, কারণ সেগুলো কিন্তু স্কুল কলেজের মিল নেই। তো স্কুল কলেজের একসাথে আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে? তো আজকের টপিকটা হলো প্রথম ক্রম এবং প্রথম ঘাত বিশিষ্ট অন্তরক সমীকরণ, যেখানে রয়েছে সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পৃথকীকরণ অন্তরক সমীকরণ, হোমোজেনিয়াস বা সমগোত্রীয়, এরপর লিনিয়ার বা রৈখিক, হ্যাঁ, এরপর এক্সাক্ট বা প্রকৃত ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি, এটা একটু আমরা আগে হালকা একটু দেখি। ডিফারেনশিয়াল ইকুয়েশন কোথা থেকে আসছে? যেমন আমরা যদি দেখি যে ডিওয়াই বাই ডিএক্স, এটা একটা কি ডেরিভেটিভ। হ্যাঁ, ধরেন ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ডিওয়াই ডিএক্স কত, 2x। তো এটা কিন্তু একটা ইকুয়েশন হচ্ছে, ঠিক আছে? এটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণ। এটার মধ্যে আবার দুই রকম আছে। যেমন আমরা লিখি ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, এরকম। তো এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা ডেল দ্বারা ইন্ডিকেট করা হয়। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে একটা, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে একাধিক। আমি আবার বলতেছি, ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ভেরিয়েবল অবশ্যই একের অধিক থাকে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে একটা। আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। যাই হোক, তাহলে আমরা এখান থেকে খেয়াল করি, সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন এর অর্ডার কি, ডিগ্রি কি, এটা হলো আমাদের মেইন টপিক, ঠিক আছে? ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কি, ডিগ্রি কি। যেমন আমরা যদি বলি যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, তাহলে এটার অর্ডার হলো 1, কারণ এটা ফার্স্ট অর্ডার। এখন এটা যদি এরকম হয় ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তাহলে এটা হলো সেকেন্ড অর্ডার। এখন তাহলে ডিগ্রি কি, এর ডিগ্রি থেকে অনেকে ভুল করে, ডি কিউব ওয়াই ডিএক্স কিউব ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু 2। ফর এক্সাম্পল, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে কি ডিগ্রি কি 3 হবে না 2 হবে? মনে রাখবেন, হাইয়েস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা, মানে অর্ডার যেটা হাইয়েস্ট, যেমন এটা হাইয়েস্ট অর্ডার কত, 3। যেটার হাইয়েস্ট অর্ডার আছে তার পাওয়ারটা হলো ডিগ্রি, তাহলে এখানে কিছু নাই, মানে 1 আছে। তাহলে যেটা হাইয়েস্ট অর্ডার থাকে তার পাওয়ারটাই হলো কি, ডিগ্রি। এই জন্য এখানে ডিগ্রি হবে 1, ডিগ্রি কিন্তু 2 না, এটা ডিগ্রি হলো 1। এই বিষয়টা কিন্তু অনেকে ভুল করে, ঠিক আছে? তাহলে এটা হলো থার্ড অর্ডার, থার্ড অর্ডার, তৃতীয় ক্রম। আর ডিগ্রি বা ঘাত হলো 1। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন আমরা এখানে দেখবো যে বি এর যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনগুলা, যেগুলাকে এক্স ওয়াই কে আলাদা করা যায়, ঠিক আছে? যেমন আমি কিছু উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি বি এর যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, ধরেন ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। এখন এখানে কি আমরা এক্স ওয়াই কে আলাদা করতে পারবো? দেখি তো। ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ওয়াই বা ডিওয়াই বাই ওয়াই মাইনাস এক্স ডিএক্স। এরপর আমরা উভয়টাকে ইন্টিগ্রেশন করে কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করতে পারে, তার মানে ওয়াই একদিকে এক্স একদিকে। এই জন্য এটা একটা ডিফারেনশিয়াল সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ এক্স এবং ওয়াই যে চলকগুলো আছে চলকগুলোকে কি আলাদা করা যায়।
এখন তাহলে কোনটা সেপারেবল হবে না? ফর এক্সাম্পল ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এটা ডিফারেন্স সেপারেবল হবে না, কারণ এখানে এক্স এবং ওয়াই কে আলাদা করা যাবে না। যেভাবে করি না কেন, পক্ষান্তর করি বা কিছু দ্বারা ভাগ করি, এক্স ওয়াই কিন্তু আলাদা হবে না, থেকে যাবে একসাথে। এই জন্য এটা সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন না। এরপর আছে কিছু আছে হোমোজিনিয়াস বা সমজাতীয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা ফরম্যাট হলো এরকম: ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই বাই এক্স। যেমন আমরা যদি দেখি, এই যে যেমন এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখন এটা এই যে ওয়াই বাই এক্স, তাহলে আমরা যদি এখানে দেখেন এক্স কমন নিয়ে নিই, তাহলে এটা কি হবে? ওয়ান প্লাস ওয়াই বাই এক্স, এটা হবে ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স। তার মানে এটা ওয়াই বাই এক্স ফরম্যাট চলে আসছে। আর এই ধরনের মানে যেগুলো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলাকে ওয়াই ইকুয়ালস টু বিএক্স ধরে সমাধান করতে হয়। এখন আপনাদের পরীক্ষা আসতে পারে যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাটটা কি রকম। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কে কি ধরে সমাধান করতে হয়, ওয়াই ইকুয়ালস টু বিএক্স। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমি একটা কথা 100% গ্যারান্টি দিয়ে বলে দিই, আপনাদের এখানে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করতে দিবে না। যদি দেয় সেটা একদম সিম্পল, একদম এক লাইনে দুই লাইনের ছোট ডিফারেনশিয়াল ইকুয়েশন বেসিক থেকে দিবে, সেটা আমরা দেখাবো। কিন্তু কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন যেগুলো রিটেনে আসতো, এগুলো একটাও পরীক্ষা আসবে না, এটা ভালো করে মাথায় রাখবেন। এরপর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে এটা ডিওয়াই ডিএক্স প্লাস পি এক্স ওয়াই ইকুয়ালস টু কিউ এক্স, এই ফরম্যাটে এটা হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাট। ঠিক আছে, যেমন ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, বা এক্স স্কয়ার। তাহলে এখানে পি এর মান হলো এক্স আর কিউ এর মান হলো এক্স স্কয়ার। তো পি এর মান যে এক্স এবং এক্স স্কয়ার হবে এমন না, পি এর মান কিন্তু ধ্রুবকও হতে পারে। যেমন এখানে পি ওয়ান কিছু না, মানে ওয়ানও থাকতে পারে, এটাও কিন্তু লিনিয়ার। তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাধারণ ইকুয়েশন হলো, সাধারণ ফরম্যাট হলো ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ, যেখানে পি কিউ হলো এক্স এর ফাংশন অথবা যে কোনো ধ্রুবক। ঠিক আছে, এটা হলো লিনিয়ার বা রৈখিক অন্তরক সমীকরণ, রৈখিক অন্তরক সমীকরণ। আচ্ছা, তাহলে এখন আপনাদের পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আপনাদেরকে ফরম্যাটটা মাথায় রাখতে হবে, তাহলে আপনারা সহজে কি এটা ইয়া করতে পারবেন, সলভ করতে পারবেন বা অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি, এই যে দেখেন এখানে ডিটেলস দেওয়া আছে, পিএক্স এবং পিএক্স হলো এক্স এর ফাংশন অথবা ধ্রুবক, ওয়াই এর ঘাত অবশ্যই ওয়ান হতে হবে। হ্যাঁ দেখেন, ওয়াই যদি ওয়ান এর অধিক হয়, ওয়াই স্কয়ার ওয়াই কিউব, তখন কিন্তু আর লিনিয়ার হবে না। ডিওয়াই ডিএক্স এটা প্রথম ক্রমের হইতে হবে, অর্থাৎ ঘাত এক হতে হবে। যদি ঘাত একের অধিক হয়, সেটাও কিন্তু কি হবে না, এই লিনিয়ার হবে না। তাহলে ডি অবশ্যই ডিওয়াই ডিএক্স থাকতে হবে এবং ওয়াই থাকতে হবে। ঠিক আছে, এখন আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করার জন্য কি বের করতে হয়? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ব্যবহার করা হয় তার সমীকরণ কি, মানে সেটা কি রকম, নিচের কোনটি রৈখিক অন্তরক সমীকরণে ব্যবহার করা হয়? তাহলে আপনারা লিখবেন কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা ই টু দি পাওয়ার সরি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, এটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটার কাজ কি? এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা আমরা যখন কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে গুণ করব, তখন সেটা এক্সাক্ট হয়ে যাবে, অর্থাৎ প্রকৃত অন্তরক সমীকরণ হবে। তাহলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করার জন্য আমরা কি বের করি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার পর আমরা এটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যখন গুণ করে দিই, তখন সেটা এক্সাক্ট হয়ে যায়। আর এটার সাথে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা এমসিকিউ হলো বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন বা বার্নৌলির অন্তরক সমীকরণ। এই যে দেখেন আগের মতো ডি বাই ডিএক্স প্লাস পি এক্স ওয়াই ইকুয়ালস টু কিউ এক্স, কিন্তু পার্থক্যটা হলো ওয়াই তে। এই যে এরকম ডিওয়াই বাই ডিএক্স পি এক্স ওয়াই কিউ এক্স, হ্যাঁ এটা তো হলো লিনিয়ার, কিন্তু বার্নৌলির কখন বলবো? যখন এই কিউ এর সাথে ওয়াই এর ইকুয়েশন থাকবে, ওয়াই এর ফাংশন থাকবে, ওয়াই থাকবে,
বা ওয়াই স্কোয়ার। হ্যাঁ, ওয়াই ওয়াই থাকবে বললা ঠিক হবে না, কারণ ওয়াই স্কোয়ার হবে, কারণ আমাদের কন্ডিশন দেখেন ওয়াই টু পাওয়ার এন, মানে ওয়াই এর মান এন হতে পারবে না, এন ইজ নট ইকুয়াল টু ওয়ান। ওয়ান ব্যতীত যে কোনো সংখ্যা হতে পারে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক কোনো সমস্যা নাই, কিন্তু ওয়ান হইতে পারবে না। ওয়ান হয়ে গেলে তো সেটা ওয়াই হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার হতে পারে, ওয়াই মাইনাস টু হতে পারে। তাহলে ডান দিকে যদি ওয়াই থাকে, হ্যাঁ, ওয়াই স্কোয়ার বা ওয়াই কিউব বা ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস থ্রি, তাহলে আমরা এটাকে আর লিনিয়ার বলবো না, আমরা বলবো যে এটা বার্নোলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন বা বার্নোলির আন্তরিক সমীকরণ। খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশন একটা ইকুয়েশন দেখি উদাহরণ হিসেবে, dy dx ইকুয়ালস টু y ইকুয়ালস টু এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এটা কি, এটাকে আমরা লিনিয়ার না বলে আমরা বলবো এটা হলো বার্নোলির ডিফারেনশিয়াল ইকুয়েশন বা বার্নোলির অন্তরক সমীকরণ। কারণ এখানে পি এর মান হলো ওয়ান, কিউ এর মান হলো এক্স, আর ওয়াই বি পাওয়ার এন, মানে এই ফরম্যাটটা আছে বলে এটার নাম কি, বার্নোলির ডিফারেনশিয়াল ইকুয়েশন বা বার্নোলির অন্তরক সমীকরণ। এরপর আসবে আপনাদের প্রকৃত অন্তরক সমীকরণ বা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাট হলো এম প্লাস এন ডিওয়াই, এম এক্স এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো। এমটা কার ফাংশন, এক্স ওয়াই এর ফাংশন, এনটা হলো এক্স ওয়াই এর ফাংশন। আর যখন এই এম কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবেন আর এন কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবেন, করার পর এই দুটা যদি সমান হয় তখন আমরা সেটাকে বলবো কি এক্সাক্ট। এখন আপনাদের পরীক্ষা আসতে পারে যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়ার জন্য নিচের কোন কন্ডিশনটি স্যাটিসফাই করতে হবে, তাহলে ডেল ওয়ান ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন বাই ডেল এক্স। বা বলতে পারে যে এই সমীকরণটি এক্সাক্ট হওয়ার জন্য নিচের কোন শর্তটি প্রযোজ্য, তখন হবে কি ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন বাই ডেল এক্স। এগুলো পরীক্ষা আসার মতো, মানে আসতে আমি এখন যেগুলো বলতেছি এর বাইরে আপনাদের একটা এমসিকিউ করতে হবে না, আমার কথাগুলো কিন্তু রেকর্ড থাকবে। উনপঞ্চাশতম বিসিএস আমরা কিন্তু বারবারই বলেছি আমরা যা পড়াচ্ছি এটা আপনাদের জন্য 100% কাজ দিবে। আমাদের 49তম বিসিএস আমাদের এই বই থেকেই কিন্তু 80-100-র মধ্যে 80-র উপরে কমন ছিল। আর আপনাদের 19তম নিবন্ধনে যদি 100 হয়, 90-এর উপরে কমন পাবেন। আর যদি 140 হয়, 120-এর উপরে কমন পাবেন ইনশাল্লাহ। তো আমি বারবারই বলতেছি এখান থেকে এই ধরনের এমসিকিউ আসবে যে এক্সাক্ট বা প্রকৃত অন্তরক সমীকরণ হওয়ার কন্ডিশনটা কোনটি, বা এই ধরনের অন্তরক সমীকরণের প্রকৃত হওয়ার জন্য বা এক্সাক্ট হওয়ার জন্য নিচে কোনটি সত্যটি প্রযোজ্য হবে। আচ্ছা, এরপর হলো এমসিকিউ। এখন আমরা এই টাইপের এমসিকিউ দেখি, এখন যা বলছি এই এমসিকিউ গুলো দেখি। দেখেন, নিচের কোনটি প্রথম ক্রম এবং প্রথম ঘাত বিশিষ্ট অন্তরক সমীকরণ। তো এটা হলো দ্বিতীয় ক্রম, কিন্তু প্রথম ঘাত ঠিক আছে, কিন্তু দ্বিতীয় ক্রম, এই জন্য এটা হবে না। আচ্ছা, এটা হলো প্রথম ক্রম এবং প্রথম ঘাত, ঠিক আছে, এটা প্রথম ক্রম ঠিক আছে, কিন্তু ঘাত হলো কি দ্বিতীয়, ঘাত মানে হলো পাওয়ার। এটা তৃতীয় ক্রম, থার্ড ক্রম, কিন্তু পাওয়ার হলো ওয়ান, এই জন্য অ্যান্সার হবে কি বি। একটা অ্যান্সার সঠিক হবে এটা তো জানবেন, পাশাপাশি বাকিগুলো কেন সঠিক না সেটাও কিন্তু জানতে হবে। এই যে দেখেন আমাদের ব্যাখ্যার মধ্যে সুন্দরভাবে উত্তর দেওয়া আছে, আবার বাকি যে বিকল্পগুলো আছে সেগুলোরই কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে এখানে। আবার দেখেন প্রথম ক্রমের অন্তরক সমীকরণ কোনটি, এই যে এটা, কারণ এটা হলো দ্বিতীয় ক্রম, এটাও দ্বিতীয় ক্রম, আর এটা তো কোনো অন্তরক সমীকরণই না, এটা হলো লিনিয়ার ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো অবশ্যই ডি ওয়াই ডিএস থাকতে হবে। হ্যাঁ, এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে। এরপর দেখেন নিচের কোনটি সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে কি আমরা এক্স ওয়াই কে আলাদা করতে পারি, পারি না, কোনোভাবে পারবো না, এখানেও পারবো না। শুধুমাত্র এক্স ওয়াই হবে ডি ওয়াই বাই ডি ওয়াই ইকুয়াল টু এক্স ডিএক্স, অর্থাৎ এক্স ওয়াই কে, এক্স কে একদিকে ওয়াই কে একদিকে রাখা যায়, এই জন্য এটা হবে সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পৃথকীকরণ অন্তরক সমীকরণ। এরপর দেখেন dy বাই dx ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার কে পৃথক করা হলে কিভাবে লেখা যায়। ওই যে আমরা dy বাই ডি ওয়াই স্কোয়ার, মানে ওয়াই কে একদিকে নিয়ে আসবো, এক্স কে একদিকে নিয়ে যাবো পক্ষান্তর করে। dy বাই dx ইকুয়াল টু ওয়াই টেন এক্স, এই সমীকরণের সাধারণ সমাধান হবে কি দেখেন, আমরা দেখবো 49তম বিসিএস কি রকম আসছিল, তাহলে আপনাদের কনফিডেন্স বাড়বে, ঠিক আছে।
এই যে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে ওয়াই টেন এর সমীকরণের সাধারণ সমাধান কি? একদম সিম্পল একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা কি করবো, ওয়াই কে একদিকে নিয়ে আসবো, এক্স কে একদিকে নিয়ে আসবো। এখন এই যে ডিওয়াই বাই ওয়াই মানে ওয়ান বাই ওয়াই ডিওয়াই মানে কি লন ওয়াই, কারণ ওয়ান বাই এক্স ডিএক্স মানে কি লন এক্স। একইভাবে আমরা এখানে লিখতে পারি tan x dx মানে হলো মাইনাস লন cos x, এটা tan x এর ইন্টিগ্রেশন, বা এটা না লিখে এটা লেখা যায় ln sec x প্লাস ln c। হ্যাঁ, অর্থাৎ মাইনাস লন cos x মানে হলো ln sec x। কেন, আমি একটু দেখাই। মাইনাস লন cos x, এটাকে আমরা এভাবে লিখতে পারি ln cos x ইনভার্স মানে হলো ln 1 বাই cos x। 1 বাই cos মানে কি sec x, যার কারণে মাইনাস লন cos x কে আমরা ln sec x লিখতে পারি। এরপর dy বাই dx ইকুয়াল টু y স্কয়ার, x স্কয়ার বাই 1 প্লাস y স্কয়ার সমাধান করলে কি পাওয়া যায়? হ্যাঁ, তো ওই যে আমরা y কে একদিকে নিয়ে আসছি, x কে একদিকে নিয়ে আসছি পক্ষান্তর করে। এখন 1 কে 1 dy মানে হলো y স্কয়ার হলো y কিউব বাই 3, x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয় x কিউব বাই 3 প্লাস c। এরপর যদি আমরা খেয়াল করি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি dy বাই dx ইকুয়াল টু xy হয়, তাহলে এটি কোন ধরনের সেপারেবল? কারণ এখানে x কে একদিকে y কে একদিকে রাখা যায়। নিচের কোনটি সমজাতীয় বা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন? এটা কিন্তু সমজাতীয় না। সমজাতীয় হলে y বাই x আকার থাকতে হবে, যে এটা কিন্তু লিনিয়ার। ঠিক আছে, এই যে কোনটা হবে না এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই নাম্বারটা কি সমজাতীয় নয়, 2 নাম্বারটা সমজাতীয়, কারণ এটাকে আমরা y বাই x আকারে লিখতে পারবো। 3 নাম্বারটা এটা লিনিয়ার ঠিক আছে কিন্তু হোমোজিনিয়াস না। আর এটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে, এজন্য এটা হোমোজিনিয়াস হবে না। এক্স থাকলেও হবে না, যদি এক্সপোনেনশিয়াল টার্ম থাকে সেটা আর হোমোজিনিয়াস হবে না। এরপর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা এমসিকিউ, যে সমজাতীয় সমীকরণের সাধারণ রূপ কোনটি? এই যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই বাই এক্স, আমরা এই ফরম্যাটে নিয়ে আসি, এই যে একটু আগে যেটা দেখলাম। আচ্ছা, এর বাকি বিকল্পগুলো যদি আমরা দেখি, এই যে এটা হলো লিনিয়ার, হ্যাঁ লিনিয়ারের জন্য এটা তো সমজাতীয় বললাম। এটা হলো পৃথকীকরণ, ঠিক আছে, এটা হোমোজিনিয়াসও না লিনিয়ারও না, এমনিতে সাধারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সমজাতীয় সমীকরণের জন্য সাধারণ সাবস্টিটিউশন কোনটি? ওই যে আমরা একটু আগে বলছি y ইকুয়াল টু bx বা b ইকুয়াল টু y বাই x, একই কথা, প্রকারভেদ করলে y ইকুয়াল টু bx হয়। তাহলে যখন হোমোজিনিয়াস, ইংলিশ টার্ম গুলো জানতে হবে, আপনাদের পরীক্ষা ইংলিশ টার্ম গুলো তুলে দেয়। তাহলে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করার জন্য আমরা কি করি, y ইকুয়াল টু bx বা b ইকুয়াল টু y বাই x করে সমাধান করি। এই জন্য এটা অ্যান্সার হবে y ইকুয়াল টু bx। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আবার আরেকটা হলো এরকম, y ইকুয়াল টু bx হলে dy dx কি হবে? ওই যে উল্টো, আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি, y কে লিখতে হবে dy dx, আর এখানে হবে ub এর ফর্মুলা, b কে রেখে s কে করলে শুধু b হবে, b ইনটু 1 মানে b, আবার s কে রেখে b কে করলে dv বাই dx। কারণ আমরা যখন y ইকুয়াল টু bx ধরে হোমোজিনিয়াস ইকুয়েশন সমাধান করি, তখন আমাদেরকে dy dx এর মান বের করতে হবে। এই dy dx এর মান কি হবে সেটা এখানে বের করতে বলছি। সমজাতীয় সমীকরণ সমাধান করলে সাধারণত কোন ধরনের সমীকরণ পাওয়া যায়? আচ্ছা, সমজাতীয় সমীকরণ সমাধান করে আমরা সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন করি, তারপর আমরা ওটাকে ইন্টিগ্রেশন করে সমাধান করতে হয়। মনে রাখতে হবে, হোমোজিনিয়াস হোক, সেপারেবল সরি এক্সাক্ট ডিফারেনশিয়াল হোক, লিনিয়ার হোক, এর সবগুলার উদ্দেশ্য একটাই, আমরা ওগুলাকে পৃথকীকরণ যোগ্য করব। যখনই সেটাকে পৃথকীকরণ যোগ্য করতে পারবো, তখনই আমরা সহজে ইন্টিগ্রেশন নিয়ে সলভ করতে পারবো। ধরেন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম হলো dy y স্কয়ার প্লাস y প্লাস 1 x স্কয়ার প্লাস x dx, যাই হোক না কেন, এটা y এর টার্ম, এটা x এর টার্ম। তো y এর টার্ম একদিকে আছে, x এর টার্ম গুলো একদিকে আছে, এজন্য এটাকে আমরা বলবো সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর সেপারেবল হলে আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করে তারপর সহজে সমাধান করতে পারি। এই জন্য হোমোজিনিয়াস হোক, এক্সাক্ট হোক, যে ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন হোক, আমাদের উদ্দেশ্য হলো সেটাকে আমরা সমাধান করব, করার পর আমরা পৃথকীকরণ
যোগ্য আকারে তৈরি করব, এরপর আমরা ইন্টিগ্রেশন করলে ফুল কমপ্লিট সলিউশনটা পাওয়া যাবে। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা এমসিকিউ, mdx প্লাস ndy ইকুয়াল টু 0 সমজাতীয় হোমোজিনিয়াস কখন হবে? যখন m এবং n একই ডিগ্রির হবে, মানে m এবং n একই ডিগ্রি। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, ধরেন এটা হোমোজিনিয়াস কিনা। ধরেন আপনাদেরকে বললো x স্কয়ার dx প্লাস y xy dy ইকুয়াল টু 0। আচ্ছা এখন আপনাদের বললো যে এটা হোমোজিনিয়াস কিনা। এখন আপনাদের কাজ হলো কি, ডেল এম বাই এটাকে ওয়াই এর সাপেক্ষে করবেন। আচ্ছা আর এটাকে করবেন এক্স এর সাপেক্ষে, তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে কি পাবো? ডেল এম, এই যে এটাকে যদি ওয়াই এক্স স্কয়ার কে ওয়াই এর সাপেক্ষে করলে এক্স স্কয়ারে থাকবে না, জিরো হয়ে যাবে, সরি এটা তো পার্শিয়াল। আবার যদি এটাকে এক্স এর সাপেক্ষে করি এক্স ওয়াই কে, তাহলে ডেল এম বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে সরি ডেল এন বাই ডেল এক্স, তাহলে আমরা এখানে কি পাবো? ওয়াই পাবো। তাহলে আমাদের এদিকে হলো কি জিরো, এদিকে কি ওয়াই, তার মানে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা কি এক্সাক্ট না। এক্সাক্ট হইতে হলে ডেল এম বাই ডেল ওয়াই আর ডেল এন বাই ডেল এক্স এই দুটার সমান হতে হবে। dy বাই dx ইকুয়াল টু x প্লাস y বাই x সমীকরণটি কোন ধরনের? এটা হলো হোমোজিনিয়াস ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে উপরে x কমন নেই, কি পাবেন 1 প্লাস y বাই x। আর যদি y বাই x আকারে পেয়ে যায়, হ্যাঁ তখন আমরা সেটা বলবো কি হোমোজিনিয়াস, কারণ এই y বাই x এর মান আমরা v ধরে সমাধান করে থাকি। এখন দেখি লিনিয়ার, এই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এটা কোন ধরনের? এটা হলো লিনিয়ার বা রৈখিক। আমি আপনাদেরকে আগে বলেছি এই ফরম্যাট হলো লিনিয়ার। এটা পরীক্ষা আসার সম্ভাবনা 99%। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমরা 49তম বিসিএস এ যেগুলো আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝবেন যে আমাদের বই থেকে কমন ছিল কিনা। রৈখিক অন্তরক সমীকরণ সমাধানের জন্য কি ব্যবহার করা হয়? আচ্ছা এখন আমরা জানি যে রৈখিক অন্তরক সমীকরণ লিনিয়ার যখন অন্তরক সমীকরণ থাকে তখন আমরা কি ব্যবহার করি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএস যেটা। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। dy বাই dx প্লাস y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? তাহলে ফর্মুলা হলো ই ইন্টিগ্রেশন অফ পি এস ডিএক্স। তাহলে এখানে পি হলো y এর সহগ, পি এর মান কত 1, তাহলে 1 ডিএক্স মানে ই টু দি পাওয়ার x। এখন দেখেন এই যে 18 নাম্বার, এই ধরনের একটা এমসিকিউ আপনাদের 49তম বিসিএস এ ছিল। এখানে 2 ছিল না, শুধু dy বাই dx প্লাস y ইকুয়াল টু 0 সমীকরণের সাধারণ সমাধান কোনটি? হ্যাঁ আচ্ছা এখন আমরা এটা সমাধান দেখব। দেখেন dy বাই dx প্লাস 2y ইকুয়াল টু 0, এটার সাধারণ সমাধান আমরা এভাবে লিখতে পারি y ইকুয়াল টু c মাইনাস px dx, এটা সরাসরি একটা ফর্মুলা, এটা দিয়ে আমরা করতে পারি। এখন এখানে px মানে কত 2, y এর সহগ, পরে আমরা এখানে ইন্টিগ্রেশন করে ফেলে আনসারটা পেয়ে যাই। কিন্তু আমার একটা কিন্তু আসছে, আমি ওই কিন্তু দিয়ে এটা সমাধান করব। এটা তো হলো মুখস্থ শর্টকাট একটা ফর্মুলা, সেটা অ্যাপ্লাই করতে পারেন, তবে প্রপার নিয়ম আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে, দেখেন এই ক্লাস করার পরে আপনাদের এর বাইরে একটা এমসিকিউ করা লাগবে না, আমার কথাগুলো রেকর্ড থাকবে। বারবার আমি কনফিডেন্টলি কথাগুলো বলতেছি। 49তম বিসিএসে অনেকে আমার কথা প্রথমে বিলিভ করে নাই, কিন্তু যখন পরীক্ষা দিচ্ছে সবাই গণহারে স্যার প্রশ্ন কি আপনি করছেন, স্যার প্রশ্ন মনে হয় আপনাদের বই থেকে করছে স্যার, অপশন সহ কমন ছিল। আপনি ঠিক যেভাবে বলছেন যে বেসিক থেকে কোশ্চেন ভাবে ছোট ছোট ম্যাথ গুলো আসতে পারে, ঠিক সেভাবে আসছে, রিটেনে কোনো ম্যাথ আসেনি। একইভাবে নিবন্ধনেও সেম কোশ্চেন হবে। আচ্ছা এখন দেখেন এটাকে আমি প্রপার নিয়মে করি, dy বাই dx মাইনাস 2y, dy বাই y মাইনাস 2 dx। তার মানে আমরা কি করলাম, y কে একদিকে নিয়ে আসলাম, x কে একদিকে নিয়ে আসলাম। এখন আমরা সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাকে ইন্টিগ্রেশন করব। 1 বাই y dy মানে কি ln y, আর মাইনাস 2x প্লাস এটা কি হয়ে যাবে c হয়ে যাবে, আমরা ln c নিলাম। এখন c কে যদি বাম দিকে নিয়ে আসি, ln y মাইনাস ln c মাইনাস 2x, ln a মাইনাস ln b। আচ্ছা এখান দিয়ে একটু করি, ln a মাইনাস ln b ফর্মুলা হলো ln a বাই b।
মাইনাস টু এক্স। ঠিক আছে, এখন যদি আমি উভয়পক্ষে নিই, নিলে কি আসবে? আচ্ছা, ওয়াই বাই সি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। তার মানে আমরা ওয়াই এর মান পাবো সি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। এটা হলো প্রপার নিয়মের সমাধান। দেখেন, এই যে প্রপার নিয়মে যদি আমরা সমাধান করি, এই যে ওয়াই এর মান হলো সি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। অনেক ইম্পর্টেন্ট, মানে আমি কি বলবো, এটা আসার সম্ভাবনা মানে 100% এই টাইপের। আবার নিচের কোন সমীকরণটি লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হ্যাঁ, এটা লিনিয়ার না, এটা লিনিয়ার না, কারণ এখানে এক্স পাওয়ার থ্রি। ঠিক আছে, আর এক্স পাওয়ার থ্রি তাও সমস্যা নাই, কিন্তু এখানে ওয়াই নাই। লিনিয়ার হলে অবশ্যই ওয়াই থাকবে, ডিওয়াই ডিএক্স থাকবে, ওয়াইও থাকবে। তাহলে কোনটা উত্তর হবে সেটাও দেওয়া আছে, কোনটা উত্তর হবে না, কেন হবে না সেটাও দেওয়া আছে। আবার দেখেন 20 নাম্বার অন্তরক সমীকরণ, এত এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? তো এখানে থ্রি এর সহগ কত? থ্রি। ওয়াই এর সহগ কত? থ্রি। তার মানে পি এর মান যদি থ্রি হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা কি? ই টু দি পাওয়ার পি ডি এক্স ডিএক্স, তখন থ্রি বসে যাবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স। আবার দেখেন এই যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই, একটু আগে যেরকম করছি আমি বোর্ডে যেটা করছিলাম, এই যে ওয়াই কে একদিকে নিয়ে আসবো, এক্স কে একদিকে নিয়ে আসবো, আনার পরে আমরা এখানে ইন্টিগ্রেশন করবো লন ওয়াই, ডান দিকে হবে এক্স প্লাস সি। আমি আবার বলি, বামে যদি লং থাকে, আপনারা ধ্রুবকটা সিও নিতে পারেন, লং সিও নিতে পারেন। ঠিক আছে, সিও নিতে পারেন, লং সিও নিতে পারেন, দুটাই সঠিক। এরপর দেখেন নিচের কোনটি বার্নৌলির অন্তরক সমীকরণ? আমি আপনাদেরকে বলেছিলাম এটা হলো লিনিয়ার, এটা লিনিয়ার। বি নাম্বারটা লিনিয়ার না, আবার বার্নৌলিও না, কারণ বার্নৌলি হলে এখানে এক্স এর সাথে ওয়াই থাকে, তাহলে এখানে এক্স এর সাথে ওয়াইও আছে, আবার ওয়াই পাওয়ার কি থ্রি, এই জন্য এটা বার্নৌলির ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু এখানে ডান দিকে হলো জিরো, যার কারণে এটা বার্নৌলির হবে না। একটি সমীকরণ এক্সাক্ট হওয়ার শর্তটা কি? ওই যে এম ওয়াই ইকুয়ালস টু এন এক্স, এম ওয়াই মানে হলো ডেল এম বাই ডেল ওয়াই, এন এক্স মানে হলো ডেল এম বাই ডেল এক্স, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়ালস টু জিরো না, জিরো যদি এক্সাক্ট না হয়, তখন আমরা কোন পদ্ধতি ব্যবহার করি? ওই যে আগে বলেছিলাম যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ব্যবহার করি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা কি করি? বের করে তারপর এটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা এটাকে গুণ করে এক্সাক্ট করে দিই। এক্সাক্ট করার ফলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সহজে কি সমাধান করতে পারি। টু এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই, এটা কোন ধরনের অন্তরক সমীকরণ? এটা হলো এক্সাক্ট। এখন কিভাবে বুঝবেন? আপনারা যে কাজটি করবেন, এই যে টু এক্স ওয়াই ডিএক্স, এখানে এম এর মান হলো টু এক্স ওয়াই, আর ডিওয়াই এর সহগ যেটা, সেটা হলো এক্স স্কোয়ার, এটা হলো এম। তাহলে এই যে এম, এম কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে হবে। পার্শিয়াল মানে হলো তখন এক্স ধ্রুবক থাকবে, তাহলে হবে টু এক্স। একইভাবে এন কে যদি এক্স এর সাপেক্ষে করে টু এক্স, তার মানে ডেল এম বাই ডেল ওয়াই আর ডেল এম বাই ডেল এক্স, দুইটা কি সমান, যার কারণে এই সমীকরণটি কি হবে? এক্সাক্ট বা প্রকৃত অন্তরক সমীকরণ। আমি আপনাদেরকে 49তম বিসিএস এর সমাধান দেখাবো, তার আগে আরেকটি কথা বলে দিই। এই যে দেখেন প্রথম ক্রম এবং বহুঘাত বিশিষ্ট অন্তরক সমীকরণ, এটা কিন্তু কলেজে নাই, এটা স্কুলে আছে। এই কারণে আমরা আগামী ক্লাস থেকে আলাদাভাবে ক্লাস নিব, এটা স্কুলের জন্য হবে আর কলেজের জন্য আলাদা আরেকটা টপিক আছে, সেটা হবে। তবে আজকে যে টপিকটা ডিসকাস করেছি এটা স্কুলেও আছে, কলেজেও আছে, ওখান থেকে বেশি কোশ্চেন হবে। এই সাবজেক্টটা আমরা নেক্সট ক্লাসে করব, তার আগে আপনাদেরকে আমি আমার বিসিএস এর কোশ্চেন গুলো দেখাই, তাহলে দেখবেন যে এখন আপনারা সবগুলো পারেন। এই যে দেখেন, কোন সমীকরণ ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি এক্স ওয়াই প্লাস কিউ এক্স হলে, কোন সমীকরণ যদি এরকম হয়, তাহলে ওটাকে আমরা কি বলবো? লিনিয়ার বা রৈখিক অন্তরক সমীকরণ। দেখেন আমি একটু আগে ডিসকাস করেছি, দেখেন পুরোপুরি কমন, এগুলো আমাদের বইতে আগেই ছিল। শুধুমাত্র 49তম বিসিএস এ আমাদের সময় কম ছিল বলে আমরা এমসিকিউ অনেকগুলা ব্যাখ্যা দিতে পারি নাই, কিন্তু এই নিবন্ধনের এই বইতে প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহ আছে। যেটা সঠিক উত্তর ওটা দেওয়া আছে, যেটা ভুল, বাকিগুলো যে ভুল সেটারও ব্যাখ্যা দেওয়া আছে।
আবার দেখেন এই যে একটু আগে করেছি dy/dx প্লাস y ইকুয়াল টু 0 এর সাধারণ সমাধান কোনটি? এটা আপনাদের 49তম বিসিএস এর যে স্পেশাল বিসিএস ছিল শিক্ষা ক্যাডারের, সেখানে আসছিল dy/dx প্লাস y ইকুয়াল টু 0, y কে ডান দিকে নিয়ে আসবো, আনার ফলে আমরা y কে একদিকে নিয়ে আসবো, x কে একদিকে রাখবো, এরপর আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পরে ওই যে লন y মাইনাস লন সি করে ফেলবো, মাইনাস করবে, এরপর লন এ মাইনাস লন বি ফর্মুলা হলো লন এ বাই বি। আর উভয় পাশে যদি আমরা ই নিই, এক্সপোনেনশিয়াল নিই, তখন লন উঠে যাবে, তার মানে y এর মান হলো এটা। দেখেন এই সবগুলাই কিন্তু আমরা ডিসকাস করেছি। এরপর দেখেন এটা dy/dx প্লাস py ইকুয়াল টু প্লাস qx সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোনটি? তো আমি আগে বলেছি ই ইন্টিগ্রেশন px dx, এটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। কোন যদি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো ই px dx, আর পিটা হলো কি এক্স এর সহগ। ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে কি বোঝায়? ঠিক আছে, সর্বোচ্চ ডিফারেনশিয়ালের গাম আমি ওই প্রথমে দেখাইছিলাম। অর্ডার কোনটা হবে? হাইয়েস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা হবে তার পাওয়ারটা হবে কি, আমি আরেকটু ক্লিয়ার করি। ধরেন d4y dx4 বাই dy/dx5। এখন আপনাদের মতে পাওয়ার হাইস্ট পাওয়ার কোনটা? এটা 5। তাহলে এটা হতে পারতো কি, এই সমীকরণের ডিগ্রি কত, 5 হতে পারতো, কিন্তু আসলে 5 না। তাহলে এখানে হাইয়েস্ট অর্ডার কত? হাইয়েস্ট অর্ডার কত? হাইয়েস্ট অর্ডার হলো 4। যেটা হাইয়েস্ট অর্ডার হবে তার পাওয়ারটা হলো ডিগ্রি। তাহলে যেটা হাইয়েস্ট পাওয়ার হবে তার পাওয়ারটা হলো ডিগ্রি। তাহলে এখানে তো হাইয়েস্ট পাওয়ার নাই, হাইয়েস্ট পাওয়ার হলো এখানে, মানে হাইয়েস্ট অর্ডার, মানে যেটা অর্ডার, হাইয়েস্ট অর্ডার, হ্যাঁ হাইয়েস্ট পাওয়ারটাকে আমরা অর্ডার করি। তাহলে অর্ডারের যেটা পাওয়ার সেটা হলো ডিগ্রি, এটা ডিগ্রি হবে না। তার মানে এর সমীকরণ হলো ফোর্থ অর্ডার, ফোর্থ অর্ডার, হ্যাঁ চতুর্থ ক্রম। আর থার্ড ডিগ্রি অর্থাৎ তৃতীয় ঘাত। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে আমরা কি বলবো, সমীকরণের সর্বোচ্চ ডিফারেনশিয়াল এর ঘাতটাকে আমরা বলবো কি, সেটা হলো অর্ডার। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা খেয়াল করি, আচ্ছা সরি এখানে একটা কথা আমি একটু ক্লিয়ার করি। সর্বোচ্চ ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে কি বোঝায়? সর্বোচ্চ ডিফারেনশিয়ালের ঘাত, হ্যাঁ এই যে সর্বোচ্চ ডিফারেনশিয়ালের যে ঘাত, সেটা হলো কি অর্ডার। আচ্ছা এখন আমরা খেয়াল করি আরো এমসিকিউ। এগুলো তো আমাদের বেসিক আলোচনা ছিল, তারপর আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করেছি, 49তম বিসিএস এর এমসিকিউ গুলো দেখলাম। এখন আপনাদের জন্য আরো এমসিকিউ এখানে এক্সট্রা এমসিকিউ প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে, এগুলো আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, নিশ্চয় কোনটি প্রথম ক্রম প্রথম ঘাত বিশিষ্ট অন্তরক সমীকরণ, তারপর dy/dx হচ্ছে এক্স ওয়াই সমীকরণ কোন ধরনের, হ্যাঁ বীজের সমীকরণ বা বীজের সমীকরণ মানে হলো আপনাদের সিলেবাসে দেওয়া আছে বীজের সমীকরণ, এটা ইংলিশ হলো সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন, বা আরেকটা বাংলা নাম আছে সেটা হলো পৃথকীকরণ অন্তরক সমীকরণ। dy/dx x সমীকরণের সমাধান কি? হ্যাঁ এই যে 5 নাম্বার dy/dx y, এটা আপনাদের বিসিএস এ ছিল। প্রথম ক্রমের একমাত্রিক সমীকরণের সাধারণ রূপ কি? এটা বিসিএস এ ছিল। ঠিক আছে, 7 নাম্বার dy/dx py, এটা ইন্ডিকেটিভ ফ্যাক্টর কি? এটা বিসিএস এ ছিল। দেখেন এই ধরনের সবগুলা বিসিএস এ ছিল। তাহলে আমি আপনাদেরকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু কমপ্লিট আওয়ার লেকচার এন্ড বুক। আমাদের বই আর পিডিএফ তো একটা, আমরা তো বই থেকে পড়াচ্ছি তাই না, এখন বই থেকে তো দেখাচ্ছি। আপনারা আমাদের ক্লাস ফলো করেন, বই ফলো করেন, এর বাইরে একটা এমসিকিউ পড়তে হবে না। ধরেন আপনারা বই বাইরে ধরেন 5টা এমসিকিউ আসবে, এখন ওই 5টা এমসিকিউর জন্য কি আপনারা আরো 3টা গাইড বই পড়বেন, আরো 5টা বই ফলো করবেন? নেভার। আপনারা যদি বেসিক ঠিক রাখেন, বেসিক কনসেপ্ট ভালো রাখেন, তাহলে এমসিকিউ যেখান থেকে আসুক আপনারা পারবেন। আর বেসিক ঠিক না রেখে যদি এমসিকিউ 1000টাও প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে কিন্তু লাভ হবে না। এজন্য জানতে হবে যে ইন্ডিকেটিভ ফ্যাক্টর কোনটা, এটা কেন ব্যবহার করা হয়, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরম্যাট কি, এটা কিভাবে সমাধান করতে হয়, জানতে হবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি,
এটা কিভাবে সমাধান করতে হয়, জানতে হবে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি, এটা সমাধান করার নিয়ম কি, নিয়মগুলোই জানতে হবে। কিন্তু সমাধান করে ওয়াই ইকুয়ালস টু বিএক্স ধরে আপনারা হোমোজিনিয়াস কি আবার সমাধান করবেন সেটা দরকার নেই। জাস্ট কোন সূত্রগুলো ব্যবহার করা হয় সেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম। এখন আপনাদের যে যে কোশ্চেন আছে সবাই জিজ্ঞেস করবেন, আমরা উত্তর দিব, ঠিক আছে? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন ক্লাস কেমন লাগলো, সত্যি কথা বলবেন। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, এখন আপনারাই বলেন, এমসিকিউ এগুলো কি আসার মতো না আননেসেসারি? আসার মতো স্যার। আমি তো আসার মতো। আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাইলাম যে 49তম বিসিএস কি ছিল। আমাদের বই থেকে যতগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ম্যাথ আসছে সবগুলো আমাদের বইতে ছিল। যারা আমাদের 49তম বিসিএস এর বইগুলো আগেও নিছেন পরেও নিছেন আপনারা মিলাই দেখবেন। ইভেন নিবন্ধনের যে বই নিছেন যারা, ওখানেও মিলিয়ে দেখবেন। কারণ 49তম বিসিএস এর যে বইটা আছে ওটার সাথে আমরা আরো এমসিকিউ অ্যাড করে আরো ব্যাখ্যা সহকারে দিয়েছি। হ্যাঁ, তো আলাদাভাবে তো 49তম বিসিএস এর সমাধান আমরা দিয়েছি, কিন্তু আমাদের বইতেও আগে অনেকগুলো এমসিকিউ 49তম বিসিএস এর ছিল, যেগুলো আমাদের বই থেকে কমন ছিল। এই জন্য আমি বলবো আপনারা এই টাইপের গুলা করেন। এখন আপনাদের কি কি প্রবলেম আছে বলেন, যে স্যার এটা একটু ব্যাখ্যা করেন, বা এটা সমাধানটা একটু দেখান, বা এটা কোন ধরনের সমীকরণ হবে, বা অর্ডার ডিগ্রি ক্লিয়ার কিনা বলেন। বলেন কার কি স্যার, সমস্যা আছে। আপনি বলেন। যেভাবে পড়াইছেন না, বেসিক থেকে যে পড়াচ্ছে, এখানে তেমন সমস্যা না থাকারই কথা। হ্যাঁ, আমি বলো বেসিক, আপনারা কি ম্যাথ করবেন এখানে বলেন? না। হ্যাঁ করবেন, ওই যে ছোট ছোট গুলা ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, বা ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2y। হ্যাঁ, এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন যেগুলো আমি দেখাইছি ওগুলা। কিন্তু কোন ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করেন, হ্যাঁ এই যে এগুলা, আমি আজকেও গ্রুপে দেখলাম অনেকে বড় বড় ম্যাথ গুলা দিচ্ছে বিভিন্ন বই থেকে, এই দাঁড়ার ম্যাথ দিচ্ছে, আমি অবাক হয়ে গেলাম। এগুলো ভর্তি পরীক্ষা আসে ইয়াতে আসে, এগুলো আপনাদের আসবে না। এই যে আপনাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাও আসে, এটা কি আপনাদের এমসিকিউ তে দিবে? কখনোই না। আপনাদের দিবে সাভারেবল যেগুলো, যেগুলো পৃথকীকরণ যোগ্য সেগুলো দিবে। যেমন উন্নততম বিশেষে আপনাদের এটা ছিল ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। আর এটা 2y দিয়েও আসতে পারে, ওয়াই ডান দিকেও আসতে পারে, ডান দিকে 2y ও থাকতে পারে। মানে এই ফরম্যাট যাতে আপনি পৃথকীকরণ আকারে করতে পারেন ওগুলো আসবে, কিন্তু আপনার লিনিয়ার আসবে না, আপনার এক্সাক্ট আসবে না। এক্সাক্ট আসলে আসবে কি, এটা এক্সাক্ট কিনা শুধু বাছাই করার জন্য। হোমোজিনিয়াস আসবে না। হোমোজিনিয়াস কিভাবে সলভ করতে হয়, ওয়াই জাস্ট বিএক্স ধরে সমাধান করতে হয়, এটা আসবে। কিন্তু এটা সমাধান করে যে অঙ্কটা পান সেটা কখনোই আসবে না, আসবে না এবং আসবে না। আমার কথাগুলো রেকর্ড থাকবে, আপনারা সারা জীবন এগুলা অ্যাক্সেস পাবেন। তখন মিলিয়ে দেখবেন কথাগুলো, আমরা তো আর রেকর্ড ডিলিট করে দিব না, ঠিক আছে? ওগুলা ইউটিউবে থাকবে প্রাইভেট করে, আপনারা যারা ভর্তি আছেন আপনারা সবসময় দেখতে পারবেন। তো পরীক্ষার পরে শুধু মিলিয়ে দেখবেন আমার কথাগুলো ঠিক কিনা। আমি আবার বলি, আননেসেসারি ম্যাথ করে আপনারা টাইম ওয়েস্ট করবেন না। ইভেন গ্রুপেও আননেসেসারি ম্যাথ শেয়ার করবেন না। বিভিন্ন বই থেকে আপনারা তুলে দেন, এগুলা কিন্তু আমি লাইক করতেছি না। কারণ হলো, যেটা দরকার না এটা আপনারা দিয়ে আপনি নিজে করতে পারেন, আপনার যদি এত কনফিডেন্স থাকে যে করবো, সমস্যা নেই। কিন্তু অন্যদেরকে বিভ্রান্তি করার কোনো দরকার নেই। আচ্ছা যাই হোক, এখন আপনারা বলেন কার কোথায় সমস্যা আছে, নাকি আমি জিজ্ঞেস করবো? আপনি জিজ্ঞেস করেন। আচ্ছা, এখন আমাকে একদম কেউ একজন বলেন যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাটটা কিরকম। রৈখিক অন্তরক সমীকরণ। ডিওয়াই বাই ডিএক্স পি অফ এক্স কিউ অফ এক্স, ওটা না? হ্যাঁ, পি ওয়াই ইকুয়ালস টু কিউ। আচ্ছা, কিউ। এখন আমার হ্যাঁ একটা কোশ্চেন আছে, পি আর কিউ এটা কি হবে, এর মানে এখানে পি কিউ কি বোঝায়? স্যার, পি তে এখানে ওয়াই সহ বোঝাচ্ছে, আর কি হচ্ছে ধ্রুবক। না, আমি কিন্তু বলছিলাম, আমারও পেন্সিল মনে হয় স্যার। দেখেন আমি কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে এই মানে ইউনিভার্সিটিতে তো আমি 5 বছর পড়াইছি। এই জন্য আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেক বেশি প্র্যাকটিস করা আছে, একদম বেসিক। ইভেন বুয়েটে এমপি করার সময় কিন্তু আমাদের অনেক ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা লাগছে। ইভেন আমাদের তো 8টা কোর্স করা লাগছে, ঠিক আছে? অ্যাডভান্স ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল।
অ্যাডভান্স, অর্ডিনারি ছিল, পার্শিয়াল ছিল, হ্যাঁ, আলাদা আলাদা, একটা 100 মার্কস করে। যাই হোক, তো এগুলো এগুলো একদম সুন্দরভাবে দেওয়া আছে। দেখো, পিটা হলো এক্স অথবা ধ্রুবক, এটা এক্স এর ফাংশন অথবা ধ্রুবক, সেটা এক্স কিউব হোক বা 1 হোক, সমস্যা নেই। কিন্তু আপনাদের অনেক বইতে লেখা কি পি কি হলো এক্স এর ফাংশন, এটা ভুল। কারণ আমরা যদি এটা লিখি ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স, তাহলে এটা কি লিনিয়ার হবে না বলেন? হ্যাঁ, তাহলে এখানে তো পি কত বলেন? P1 তাহলে পি কি এক্স এর ফাংশন হয়েছে? না না না, তার মানে এটা এক্স এর ফাংশন হইতে পারে, ধ্রুবক হইতে পারে, এটা মনে রাখবেন। আচ্ছা, এখন যদি আমি পি ওয়াই লিখি, পি ওয়াই 4 লিখলাম, এটা কি লিনিয়ার হবে? না স্যার হবে না, তাহলে কি হবে? নন লিনিয়ার হবে তাহলে। না, বার্নৌলি মানে এটা আলাদা একটা নাম আছে, খুবই গুরুত্বপূর্ণ। বার্নৌলি তখন হয়ে যাবে বার্নৌলির ডিফারেনশিয়াল হ্যাঁ, ইকুয়েশন, কি অবস্থা, হ্যাঁ। বার্নৌলির অন্তরক সমীকরণ। এখন এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা কি করি এখানে, মানে কি করে সমাধান করি? ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স, এটার নাম কি? এটিকে ফ্যাক্টর এটা বলে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইডিএ ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয়। বাংলা নামটা আসলে কেমন নাই, বাংলা নামটা আসলে দেয় না, মানে এটা বাংলাটা একটু অসুনা, ঠিক আছে? যোগাযোগকরণ উৎপাদক, এরকম তো আসলে বলা ঠিক না, এটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বাংলা ভাষায় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লেখে, ঠিক আছে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয়। আচ্ছা, এখন আপনারা বলেন যে হোমোজিনিয়াস, এটা ফরম্যাটটা কি রকম বলেন? হ্যালো, জি স্যার বলেন। বলছি হোমোজিনিয়াস ফরম্যাটটা কি রকম বলেন? ডিওয়াই বাই ডিএক্স এফ ওয়াই বাই এক্স ফাংশনটা হবে কার? ওয়াই বাই এক্স এর। হুম, এই ওয়াই বাই এক্স কে আমরা বি ধরে সমাধান করে থাকি, তাই না? মানে হলো ওয়াই ইকুয়ালস টু বি এক্স বা ওয়াই বাই এক্স ইকুয়ালস টু বি, ঠিক কিনা বলেন? জি স্যার। জি স্যার হ্যাঁ, এগুলাই আপনাদের এমসিকিউ তে আসবে, যে কি ধরে সমাধান করে, ওয়াই বাই এক্স ইকুয়ালস টু বি অথবা ওয়াই ইকুয়ালস টু বি এক্স। আর এটার ফরম্যাটটা কি রকম এটা? এরপর যদি আমরা আরো খেয়াল করি, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে আমরা কিভাবে লিখি? এফ ডি এক্স প্লাস এন ডি ওয়াই। এখন এই যে এম এবং এন, এগুলো কার ফাংশন? এম বাই ডিএক্স ইকুয়াল 1 n বাই ডিওয়াই। না, এগুলো আমি বলছি এম আর এন কার ফাংশন? স্যার এম মানে ডিএক্স এর ফাংশন, আর এন হচ্ছে ডিওয়াই এর ফাংশন। এক্স ওয়াই এর ফাংশন এক্স ওয়াই এর ফাংশন, এক্স ওয়াই হ্যাঁ, এক্স ওয়াই এর function, ঠিক আছে? আপনি কে কথা বলতেছেন প্লিজ, কথা বলবেন না। বাসার কথা এখানে মিউট করে রাখেন, এখানে তো আসলে এই ক্লাসগুলা যারা মিস করবে তারা দেখবে, তারপর যারা ক্লাস করছে তারাও দেখবে, এই রিভিশন দেওয়ার জন্য, ঠিক আছে? এই জন্য আমরা টাইম ওয়েস্ট না করি, আন্দাজের কথাগুলো না করি। আচ্ছা, তাহলে এটা হলো কি লিনিয়ার, সরি এক্সাক্ট বা প্রকৃত অন্তরক সমীকরণ। আপনারা ইংলিশ টার্ম বাংলা টার্ম দুটোই জানতে হবে। এখন এক্সাক্ট সমাধান করার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করি বলেন? স্যার যদি আপনি কি বলে এম ডিএলএম বাই ডেল ডেল এম বাই ডেল এম বাই ডেল ওয়াই। ডেল এম বাই ডেল ওয়াই ডেল এন বাই ডেল অনেকে এন এর সাথে এক্স কে দিয়ে ডেল এম বাই ডেল ওয়াই এন এর সাথে হবে ওয়াই, ইকুয়াল এন এর সাথে ডেল এন বাই ডেল এক্স হ্যাঁ, এন এর সাথে, তার ডেল মানে হলো পার্শিয়াল, পার্শিয়াল মানে যার সাপেক্ষে শুধুমাত্র তাকে ডেরিভেটিভ করবে, বাকি যাই থাকুক সব ধ্রুবক, সেটা এক্স থাকুক কোনো সমস্যা নেই, এক্স এর ধ্রুবক হয়ে যাবে। তার এটা হলো এক্সাক্ট, ঠিক আছে? এখন আপনারা বলেন যে স্যার আপনি যে টপিক গুলো পড়াইলেন, এই ফার্স্ট অর্ডার পাঁচ ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখান থেকে এর বাইরে আরো অনেক কোশ্চেন হতে পারে, সেরকম কয়েকটা বলেন আমাকে, আমি একটু শুনি, আমি একটু শিখি। বলেন এর বাইরে আর কি হতে পারে, একটু দেখেন, একটু বলেন। আমি যা তখন বললাম এর বাইরে কি প্রশ্ন আসতে পারে বলেন, সম্ভব বলেন? স্যার মনে তো হয় না, কি এখন ম্যাথে তো শেষ নেই, হতেও পারে, কিন্তু আমাদের আয়ত্তে মনে হচ্ছে হতে নেওয়ার না, সম্ভাবনা বেশি। ডিরেক্ট যে আমার এখান থেকে সব তুলে দিল তা কিন্তু না, আমি বলছি না ফর্মেট থিওরি বলেন, মানে এই ফরম্যাটের মধ্যে এই যে দেখেন
এই ফরম্যাটের মধ্যে আপনাকে দেখতে হবে যে এই ফরম্যাটের বাইরে আর কোনো টপিকস আছে কিনা বলেন। আমি ম্যাথ বাদ দিলাম, এই যে আমি টপিক গুলো বললাম, লিনিয়ার, হোমোজিনিয়াস, হ্যাঁ, তারপর আপনাদের এক্সাক্ট, তারপর বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই টপিকস এর বাইরে কি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রিতে আছে আর? না, অনার্সের এগুলো বাইরে আপনাদের এই আজকে কয়টাই ছিল। এগুলোর মধ্যে আসবে স্যার। হ্যাঁ, এগুলোর মধ্যে আসবে। হ্যাঁ, আপনাদের আরেকটা টপিকস আছে, সেটা হলো আলাদা, সেটা হলো ওই যে একটু আগে যেটা দেখাইলাম যে ফার্স্ট অর্ডার এবং হাইয়েস্ট কি ডিগ্রি, ওই যে আরেকটা আছে না আপনাদের দেখাইলাম একটু আগে, এই যে স্যার, আপনার যে টপিকস গুলা বা স্টাডি যে আমরা করতেছি এখন, এই প্রশ্ন আসলে এগুলোর মাঝখানে ভিত্তিতে আসবে, তবে প্র্যাকটিস করতে হবে বেশি আর কি স্যার। আচ্ছা, আপনি প্র্যাকটিস আরো করেন, সমস্যা নাই, কিন্তু আমার যেটা ধারণা, আমার যেটা আপনি যদি আমার এখানে যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করেন, আপনারা এর বাইরে দরকার হবে না। এখন না স্যার, আপনারা আপনি ধরেন আপনি যেগুলা যে, যেগুলা শুনুন আমি বলি, আমি একটা জি একটা উদাহরণ দিই, ধরেন ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এটা 19তম বিসিএস এ আসছে। এখন আপনি যদি 2y দিয়ে প্র্যাকটিস করেন, আপনার ইচ্ছা, আপনারা যদি বলেন যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 3y, 3y দিয়ে প্র্যাকটিস করবো, ডান দিকে 3y দিলাম, বাম দিকে আনলে -3y হয়ে যাবে, মাইনাস দিয়ে প্র্যাকটিস করবেন, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু ফরম্যাট তো একটাই, কাজ তো একটাই, সিস্টেমটা একটাই, তাই জি না? স্যার, জি 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 স্যার। স্যার। এখন আমরা কি করি, আমরা ম্যাথ করি 20টা, ওই 20টার বাইরে দিলে আমরা পারি না, কিন্তু আসলে এটা কোন মেথডে কোন টেকনিকে যাচ্ছে সেটা আমরা খেয়াল করি না, কোন প্রসেসে যাচ্ছে, কিন্তু প্রসেসটা যদি জানি 20টা কেন 20,000 ম্যাথ আমরা পারবো। জি স্যার। বুঝলেন না কথা? আমরা জি কিন্তু এই স্যার। জিনিসটা ভুল করি, আরে এমসিকিউ বাজারে অনেক বই বের হয়, এমসিকিউ দিয়ে ভরাই ফেলে, হ্যাঁ হ্যাঁ, অর্ধেক তো ভুল থাকে, উত্তরও ভুল থাকে, আমাদেরও থাকতে পারে দুই একটা, তবে সেটা মানে 1%, সবার ভুল থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু 1% আমাদের, কিন্তু সেটা হলো আমি বলতেছি কি আননেসেসারি এমসিকিউ বেশি করার দরকার না। আপনি যখন 2y দিয়ে পারবেন, ওয়াই দিয়ে পারবেন, তখন আপনাকে 3y 4y 5y দিয়ে প্র্যাকটিস করার দরকার আছে? না না। তো সেটা বলতেছি। তো আপনারা, আমি বলবো যতটুকু আমার দরকার আমি পড়াইছি, এরপর যদি আপনারা বলেন যে আমি আরো দেখবো আরো করবো, সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু কমপ্লিট আওয়ার লেকচার, এটা আগে সবার আগে শেষ করতে হবে, এরপর আপনারা মনে করেন যদি আরো করবেন সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার। এরপর এই যে শেষে এখানে অনেকগুলো দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য, শুধু উত্তর দেওয়া আছে, এখন এই উত্তরটা কিভাবে আসলো সেটা কিন্তু এখানে দেওয়া নেই, তাই না? এটা তো আপনাদের প্র্যাকটিসের জন্য, তো এগুলো আপনারা নিজেরাও করবেন। পাশাপাশি এই যে দেখেন মডেল টেস্টে কিন্তু উত্তরও নাই, মডেল টেস্টটা দেওয়া হয়েছে আপনাদের প্র্যাকটিস করার জন্য, এই যে লাস্টে আছে, হ্যাঁ, এই যে এটার অর্ডার কত হবে, এটা সলিউশনটা কি হবে, দেখেন আমাদের মডেল টেস্টে ছিল, হ্যাঁ, বিসিএস এটা কি বাম দিকে দিছে, আমরা দিচ্ছি ডান দিকে, তো একই তো কথা, বাম দিকে নিলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয় প্লাস হয় একই সিস্টেম। তারপর এটা ইন্ডিকেটিভ ফ্যাক্টর কি হবে, এটা সরাসরি বিসিএস এ কম হচ্ছে, ঠিক আছে? এরপর এটা সলিউশন কি হবে, আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য দিচ্ছি মডেল টেস্টে, মডেল টেস্টে একটু কঠিন দিয়ে থাকে স্বাভাবিক, কিন্তু এটা আসার সম্ভাবনা কম, ঠিক আছে? এগুলা এই কঠিন গুলা একটু আসার সম্ভাবনা কম, তবে এগুলা যদি প্র্যাকটিস করেন করতে পারেন, সমস্যা নেই। এগুলো সবই হলো সেপারেবল ডিভাইসে, দেখেন এটা হলো ওয়াই বাই এক্স ইকুয়ালস টু বি ধরে আমরা সহজে সমাধান করতে পারি, একদম ইজি হয়, দেখতে মনে হচ্ছে বড় হবে কিন্তু ছোট, এটা হোমোজেনিয়াস, ঠিক আছে? এটা হলো কি 1 + x দ্বারা যদি ডিভাইড করে দিই এটা হয়ে যাবে লিনিয়ার। আচ্ছা, 7 এবং 8 নম্বর রিপিটেড, একই প্রশ্ন। আচ্ছা, তো যাই হোক, আপনারা এখন আর কার কি বলার আছে বলেন এই টপিকসের উপরে। না স্যার, তেমন কিছু নাই, পারবেন না আসলে? পারা যাবে, আশা করা যায়। হ্যাঁ, আপনাদের আরেকটা টপিকস আছে, সেটা আমরা পরে করব। আর আপনাদেরকে আমি আপনাদের সিলেবাসে একটু দেখাই দিই, এই যে স্কুলের যে সিলেবাসটা আছে, আপনাদের এনটিএসসি যে সিলেবাসটা আছে, তাহলে আমরা কি শিখলাম সেটা এখন একটু আরো ক্লিয়ার হয়ে যাবে। সিলেবাসটা যদি আমরা প্রথমে দেখাই, কিন্তু আজকে আমি খেয়াল মানে ভুলে গেছি প্রথমে, এই যে আপনাদের 23 নম্বর পেজে, এই যে দেখেন যারা স্কুলে দিন দেখেন, প্রথম ক্রম এবং প্রথম গার্হস্থ্য অন্তরক সমীকরণ, এটা হলো আমাদের টপিক। এখানে আছে বীজের যে সমীকরণ, মানে কি ওই যে সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন, একমাত্রিক, ঠিক আছে, লিনিয়ার যেটা, এরপর প্রকৃত বা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন,
এই সবগুলো আমরা করছি, পাশাপাশি হোমোজিনিয়াসটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি, যেহেতু এটা প্রথম ক্রম এবং প্রথম ঘাতের অন্তরক সমীকরণ। এখন আরেকটা টপিক হলো প্রথম ক্রম এবং বহুঘাত বিশিষ্ট সমীকরণ। এটা কিন্তু আলাদা, হ্যাঁ, এটা কিন্তু আলাদা টপিক। এই জন্য এটার উপর আমরা আলাদা ক্লাস করবো, বুঝতে পারছেন সবাই? এটা হলো প্রথম ক্রম, প্রথম ঘাত, কিন্তু এটা হলো বহুঘাত। মানে কি, ঘাত হবে বহু, প্রথম ক্রম প্রথম ঘাত। এখন আমরা যাই করছি সবগুলা ছিল এরকম ডিওয়াই ডিএক্স। কোথাও কি স্কোয়ার কিউব ছিল বলেন? হ্যালো, কি বলেন স্যার? বলছি আগে যেগুলো যতগুলো করছি সবগুলো ডিওয়াই ডিএক্স ছিল না? হ্যাঁ। কোথাও স্কোয়ার কিউব ছিল না। এই জন্য ওগুলো ছিল প্রথম ক্রম প্রথম ঘাত। আর এটা হলো প্রথম ক্রম ঠিক আছে, কিন্তু ঘাত হলো তৃতীয় ঘাত। বহুঘাত। হ্যাঁ, মানে দ্বিঘাতের বেশি বা দ্বিঘাত, এগুলোকে আমরা বলি বহুঘাত। তো এগুলোর সমাধান কিন্তু হোমোজিনিয়াস হবে না, সেপারেবল হবে না, এক্সাক্ট হবে না, লিনিয়ারও হবে না। এগুলো করতে হবে অন্য মেথডে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে। ঠিক আছে, তাহলে আপনাদের এই টপিকের উপরে আর কোনো কথা নেই না? না স্যার, আপাতত নাই। ইনশাল্লাহ আমি আবারও বলি, আপনারা কমন পাবেন। আমি বারবার আপনাদেরকে গুরুত্ব দিচ্ছি, কারণ আমি বলতে পারতাম আমরা তো এগুলো পড়ালাম, আপনারা মেন বই থেকে আরো করেন, আরো প্র্যাকটিস করেন, আরো দেখেন। আসলে যতটুকু দরকার ওটা আমরা আমাদের বই থেকে বইতে অ্যাড করে দিচ্ছি। আর বই তো আমরা মেন বইয়ের আলোকে সাজাইছি। হয়তো মেন বইতে এমসিকিউ আকারে দেওয়া নেই, আমরা এমসিকিউ আকারে দিয়েছি, ব্যাখ্যা সহকারে দিয়েছি, ওভাবে তৈরি করছি। কিন্তু যে মেন যে থিম, যে যে থিওরি গুলো, এগুলো তো আমরা মেন বইয়ের আকারে সাজাইছি। হ্যাঁ, তো মেন বই আশা করি আর আপনাদের এতগুলা বই কাটাকাটি করতে হবে না। ইনশাল্লাহ এতটুকু করেন, দেখেন আপনাদের কমন আসবে। আর এগুলা শেষ করে আপনারা পাশাপাশি জেনারেল পার্টটা পড়বেন। এখন জেনারেল পার্টও আপনার প্রিপারেশন অনেক ভালো, এখানেও ভালো। এরপর যদি মনে হয় যে আমি এবার কঠিন করবো, করেন, সমস্যা নাই। কিন্তু এখানে আপনি সময় দিবেন কঠিন গুলাতে, আর জেনারেল পার্টটা ভালো হবে না, সেটাতে কিন্তু ধরা খাবে। আপনারা 200 মার্কসের মধ্যে কত পাইছেন সেটা কাউন্ট হবে। আপনি সাবজেক্টিভে 130 পাইছেন 140-এর মধ্যে, আর জেনারেলে 60-এর মধ্যে 10 পাইছেন, সব মিলে হলে 140 ফর এক্সাম্পল। হ্যাঁ, তাহলে আপনি 140 পাইছেন, সেটা কাউন্ট হবে। কিন্তু জেনারেলে কত পাইছেন, সাবজেক্টিভে কত পাইছেন, সেটা কিন্তু কাউন্ট হবে না। আমার কথা ক্লিয়ার? জি স্যার। আপনি টোটাল 200-এর মধ্যে কত পাইছেন সেটাই কিন্তু কাউন্ট হবে। তবে হ্যাঁ, যারা ম্যাথের তাদের হিসাব আলাদা, যারা কেমিস্ট্রি তাদের সাথে তাদের কম্পিটিশন, আর যারা ম্যাথের তাদের সাথে ম্যাথের কম্পিটিশন। মানে কেমিস্ট্রির সাথে আপনাদের কোনো কম্পিটিশন নাই, বা ফিজিক্সের সাথে নাই, বাংলার সাথে নাই, মানে আপনার ম্যাথেরটা ম্যাথের সাথেই হবে। আপনাদের ম্যাথের মধ্যে যারা 200 মার্কসের মধ্যে বেশ, মানে যারা র্যাঙ্কে আছে তারাই পাস করবে, ঠিক আছে? বা ওরা স্পেসিফিক একটা মার্কস বলে দিতে পারে যে 80 মার্কস, সরি 50% বা 60%। যদি এখনো সার্কুলার দেয় না, সেজন্য আমরা এখন বলতে পারতেছি না, যেটা সার্কুলার দেয় তারপর বলবো। হ্যাঁ বলেন। 22 নম্বর কোশ্চেন একটু যাওয়া যায়? 22 জি, এই যে বার্নৌলির এখন অন্তরক সমীকরণ স্যার। এখন পরমাণু হলো যে একটা প্রশ্ন করতে হবে, বলেন। স্যার এটা কি এই নাম্বারটা হবে না? প্লাস হওয়ার কথা না, সি নাম্বার যে অ্যান্সার দেওয়া? এই নাম্বারটা কেন হবে না? না বলছি মানে এক্স ওয়াই ইকুয়াল এক্স কিউ, মানে এই নাম্বারটা না অ্যান্সার হবে নাকি? ডানে কি ওয়াই আছে? না স্যার, বানানো হইতে হবে, ডানে ওয়াই এর টার্ম থাকতে হবে, এবং সেটা প্লাস স্কোয়ার বা কিউব, মানে জি ওয়াই এর দ্বিঘাত বা ত্রিঘাত, বা সেটা নেগেটিভ হোক তাও থাকতে হবে, তাও সমস্যা নাই। ওয়াই পাওয়ার 3 বা -3 কোনো সমস্যা নাই, কিন্তু একের অধিক ওয়াই থাকতে হবে, এবং সেটা এক্স 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 থাকতেও পারে, সমস্যা নাই, কিন্তু ওয়াইটা মাস্ট। আচ্ছা ঠিক আছে স্যার। আর মাইনাস কোনো ম্যাটার না, মাইনাস এক্স মানে পি এর মান হলো -x, ওটা সমস্যা না, -x আর +x। জি স্যার। মানে প্লাস পি এক্স মানে কি, এটা হলো প্লাস -x, তাহলে পি এর মান হলো -x, পি কিন্তু এক্স না, মাইনাস, সহজ সহজ দিতে হবে। জি স্যার। আচ্ছা, যাই হোক, আমাদের মোটামুটি 1 আওয়ার হলো। তারপর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা রিপ্লাই দিব, না হলে আমরা স্টপ করে দিব। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি বলতেছি। আর আমাদের পরবর্তী পরীক্ষা হলো ত্রিমাত্রিক জ্যামিতি, স্কুলের হলো সোমবারে, কলেজের হলো বুধবারে, 3 ডাইমেনশনাল জিওমেট্রি। আচ্ছা, এই টপিকের উপর আর কারো কোশ্চেন আছে? আচ্ছা নাই, তাহলে আমি রেকর্ডটা স্টপ করে দিলাম।